প্রসঙ্গ রবীন্দ্র নাটক। এত বছর পরেও রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আলোচনার সমালোচনার শেষ নেই। রবীন্দ্র নাটক কখনো আমাদের কাছে নন্দিত, কখনো আমাদের কাছে বরণীয়, কখনো আমাদের কাছে স্মরণীয়। তবে একথা সত্য, বাংলা রঙ্গমঞ্চে রবীন্দ্র নাটক ধারাবাহিক প্রযোজনা একেবারে নেই বললেই চলে। যে রবীন্দ্র নাটকগুলো হয় সাধারণত হয়তো উৎসব কেন্দ্রিক, নতুবা বছরে দুই একটা নেহাতি রবীন্দ্র নাটক কোনো কোনো দল মঞ্চস্থ করে। কেন সমকালে রবীন্দ্র নাটক হয় না? কেন বাংলা রঙ্গমঞ্চে রবীন্দ্রনাথকে আমরা বারে বারে ফিরে পাই না? যেভাবে আমরা শেক্সপিয়ারকে দেখি, ইবসেন, বার্নার্ড শো, ব্রেস্ট, মরিয়র যেভাবে ফিরে আসে, আমাদের রবীন্দ্রনাথ সেভাবে বাংলার মঞ্চে ফিরে আসে। রবীন্দ্রনাথকে নাটক নিয়ে তর্কের শেষ নেই। প্রযোজনা কৌশল, অভিনয়, আঙ্গিক, মঞ্চসজ্জা এবং দর্শন নিয়েও তর্ক, আলোচনা, সমালোচনা এখনো চলছে। পণ্ডিত এবং রবীন্দ্র বিশেষজ্ঞ, নাট্য পরিচালক, নাট্যকার, অভিনেতারা নানা ভঙ্গিতে নানানভাবে আলোচনা করছে, নানা জনের নানান মত। কেউ বলছেন সাহিত্য হিসাবে যতটা সার্থক, মঞ্চে ততটা অসার্থক। আবার অন্য পক্ষ বলছেন রবীন্দ্রনাথ এত বিশাল উচ্চ মার্কেট এবং বোধিয়ে জ্ঞানের অধিকারী, তার দর্শনটাও বোঝা কঠিন। মঞ্চে তুলে আনা জটিল বটে। নাট্য নির্দেশক, অভিনেতা, নাট্যকর্মীদের অভিমত যে সংলাপগুলো এত কাব্যিক এবং তার অন্তর্নিশ্বাস অভিনেতাদের কণ্ঠে যথার্থতা ফুটিয়ে তোলাটাও দুরূহ। আবার কারো কারো মতে যে রবীন্দ্রনাথের সংলাপ ব্যবহার্য ভাষার সাথে সংস্রব নেই, বা প্রাত্যহিক জীবন আচরণে যেভাবে আমরা কথাগুলো বলি তার সাথে কোনো সংযোগ নেই। ফলে অভিনেতারা যখন সংলাপগুলো বলেন, সংলাপগুলো যখন মঞ্চে দর্শকের সামনে অভিনয় করেন, তখন সংলাপগুলো বড় বেশি কৃত্রিম হয়ে পড়ে এবং সংলগ্নতা হারিয়ে ফেলে। আবার অনেকের অভিযোগ যে দৃশ্যান্তর বোঝা যায় না, মঞ্চের উপকরণ যথার্থতা পেতে বেগ পেতে হয়, আলো, শব্দ সবকিছু মিলে যেটা একটা সংগতি রক্ষা করা, সেটাও অনেক সময় হয়ে ওঠে। আবার কারো মতে রবীন্দ্রনাথের নাটকে গানের যে ব্যবহার বা দৃশ্যে দৃশ্যে যে গানগুলো উনি সংযোজিত করেছেন, এই গানগুলো অভিনেতারা নাটকের সাথে সংগতি রক্ষা করে বা বিষয়ের সাথে সংগতি রক্ষা করে মঞ্চে উপস্থাপন করাটাও একটা জটিল বিষয়। কারণ থিয়েটারের গান আর রবীন্দ্রসঙ্গীতের মধ্যে অবশ্যই একটা মৌলিক তফাৎ আছে। কারণ থিয়েটারে যখন কোনো অভিনেতা গান করেন, তখন তাকে পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে এই গানটাকে তাকে উপস্থাপন করতে হয়। সেখানেও রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় অনেকে বলে থাকেন যে গান গাওয়া বা গান জানা অভিনেতা পাওয়া মুশকিল। রবীন্দ্রনাথকে নিয়ে এই সময় এত কিছু বিশ্লেষণ, এত কিছু আলোচনা, এত কিছু সমালোচনা আমরা সমকালেও দেখি। রবীন্দ্র নাটকের সবচেয়ে বড় যে জটিলতা আমার মনে হয় রবীন্দ্র নাটকের সংলাপ। কারণ শুরুতেই যে অভিযোগটার কথা বলেছি সেটা হলো যে রবীন্দ্র নাটকের যে সংলাপগুলো প্রাত্যহিক বা ব্যবহার্য সংলাপের মতো নয়। রবীন্দ্রনাথের সংলাপগুলো অনেক মাধুর্যময়, একটা বাণীময়,
এই যে মাধুর্যময়, এই যে বাণীময়, এই সংলাপগুলো যখন অভিনেতারা মঞ্চে অভিনয় করেন তখন তাদেরকে অত্যন্ত সচেতন হতে হয়। সব নাটকের ক্ষেত্রে এই সচেতনতা অবশ্যই দরকার, কিন্তু রবীন্দ্র নাটকের সংলাপগুলো যখন অভিনেতারা বলেন, সংগুলো যথার্থতা, অন্তর্নিহিত নির্যাসটুকু বা সূক্ষ্ম ব্যাপারগুলো যদি একজন অভিনেতা, তৈরি করা অভিনেতা, পারঙ্গম অভিনেতা, দক্ষ অভিনেতা যখন সংলাপগুলো বলতে না পারেন, তখন রবীন্দ্রনাথের নাটকের যে সুর, রবীন্দ্রনাথ নাটকের যে সূক্ষ্ম অনুভূতির কথাগুলো চরিত্রগুলো বলছেন, সেগুলো পাওয়া খুব দূর হয়ে যায়। রবীন্দ্র নাটকের সংলাপ নিয়ে যে আমাদের মধ্যে এত বেশি আমরা যে প্রশ্ন করি যে রবীন্দ্রনাথের সংলাপগুলো প্রাত্যহিক সংলাপের মতো নয়, রবীন্দ্রনাথের সংলাপগুলো ব্যবহার্য সংলাপের মতো নয়, এই ধরনের যখন মতামতগুলো আমরা দিই, রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের সংলাপ নিয়ে এই প্রশ্ন উঠছে না। রবীন্দ্রনাথ নাটকের সংলাপের ক্ষেত্রে এটা আমরা বারে বারে এই প্রশ্ন শুনি। আমার মনে হয় রবীন্দ্রনাথ যখন কোনো অভিনেতা, কোনো নির্দেশক মঞ্চে উপস্থাপন করবেন, রবীন্দ্রনাথকে ভালোভাবে বুঝে, রবীন্দ্রনাথের দর্শনটাকে ভালোভাবে বুঝে, রবীন্দ্রনাথ নাটকে কি বলতে চেয়েছেন সেটা যদি নির্দেশক বা অভিনেতা এবং নাটকের সাথে যারা সকলেই যুক্ত আছেন তারা যদি সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে রবীন্দ্র নাটক মঞ্চস্থ হবে বটে, কিন্তু রবীন্দ্রনাথের কাছে পৌঁছানো কঠিন। এ ব্যাপারে রতিন সেন একটা অসাধারণ মন্তব্য করেছেন যে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের কাছে পৌঁছালো না, আমরা রবীন্দ্রনাথকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিলাম না। কেন রবীন্দ্রনাথ আমাদের কাছে অধরা থেকে যায়? কেন রবীন্দ্রনাথ আমাদের বাংলার নাট্যমঞ্চে ফিরে আসে না? ফিরে না আসার পেছনে একটাই বড় কারণ, সেটা হচ্ছে রবীন্দ্র নাটকের যে নির্যাস বলছি, রবীন্দ্র নাটকের যে সূক্ষ্মতার কথা বলছি, রবীন্দ্র নাটকের যে আমরা সংলগ্নতার কথা বলছি, এতগুলো বিষয় যদি একজন নির্দেশক, একজন অভিনেতা মঞ্চে ফুটিয়ে তুলতে না পারেন, রবীন্দ্র নাটক ব্যর্থ হবে। কিন্তু আমাদের কাছে দৃষ্টান্ত আছে যে রবীন্দ্রনাথের যে সংলাপের কথা আমরা বলছি, শম্ভু মিত্র যখন মহোদয় যখন বহুরূপীতে রক্তকরবী করেন, তখন আমরা তো বুঝতে পারি যে রবীন্দ্র নাটক সত্যিকার ভাবে মঞ্চের নাটক, রবীন্দ্র নাটকে সত্যিকারভাবে আন্তর্জাতিক মানের নাটক। রবীন্দ্রনাথ যখন রক্তকরবী লেখেন, রবীন্দ্রনাথ এই নাটক করেন। রবীন্দ্রনাথের নাটকে রক্তকরবী প্রায় আরো 50 বছর রবীন্দ্রনাথকে অপেক্ষা করতে হয়েছিল শম্ভু মিত্রের রক্তকরবী বাংলা নাটকের সংলাপ বলার ধরনের ক্ষেত্রে শম্ভু মিত্র মহোদয় যে আমাদের একটা ব্যাকরণগত দিক আমাদের দিয়েছেন, সেই দিকটাও তো আমাদের রবীন্দ্র নাটক করার ক্ষেত্রে, আমাদের প্রয়োগের ক্ষেত্রে বা প্রায়োগিক বিষয়ের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত। আবার অনেকে বলেন যে রবীন্দ্র নাটক মঞ্চে বারে না হওয়ার পেছনে এর যে অনেকগুলো আগে কথাগুলো বলেছি, যে রবীন্দ্রনাথের দর্শনটা ঠিক মতো না বোঝা, রবীন্দ্রনাথের সংলাপ আত্মস্থ করতে না পারা, বা রবীন্দ্র নাটকের অভিনেতাদের গান না জানা, এগুলো ছাড়াও আর একটা দিক হয়তো এই মুহূর্তে আমি বলতে পারি। বহুরূপী যে রবীন্দ্র নাটকের যে একটা ঐতিহ্য তৈরি করে গেছেন, রবীন্দ্র নাটকের যে একটা ঐতিহ্যবাহী আঙ্গিক তৈরি করে গেছেন, সে আঙ্গিকগত দিকটাই কি আমাদের কাছে প্রবল হয়ে ধরা দিচ্ছে? গৌরবের কাছাকাছি পৌঁছতে পারবো না বলেই কি আমরা রবীন্দ্র নাটক থেকে বারবার মুখ ফিরিয়ে দিচ্ছি? এই প্রশ্নগুলো সমকালে উঠতে পারে। তবে আমি মনে করি যে রবীন্দ্র নাটক করার সময় রবীন্দ্রনাথের যে সংলাপগুলো,
সেগুলোকে যদি প্রগাঢ়ভাবে এবং দক্ষ অভিনেতা, যার কণ্ঠের মাধুর্যতা আছে, যার স্বরের কারুকার্যময় আছে, যিনি শব্দ উচ্চারণে পারঙ্গম, তাদেরকে দিয়ে রবীন্দ্র নাটকের অভিনয় করাটা খুবই দরকার। এরকম দক্ষ, পারঙ্গম, সঠিক উচ্চারণ বোধ, সঠিক উচ্চারণের প্রয়োগ এবং সবকিছু যিনি জানেন, পারেন, দক্ষ, তিনি রবীন্দ্র নাটকের অভিনেতা হওয়া উচিত। কুমার রায়, শ্রদ্ধেয় আমার শিক্ষক কুমার রায়, একবার রবীন্দ্র নাটক আলোচনা প্রসঙ্গে তিনি বাধার কোন তিনটি কথা বলেছেন। একটা হচ্ছে অন্তরের বাধা, একটা হচ্ছে বাইরের বাধা, একটা হচ্ছে ভালোবাসতে না পারার বাধা। তিনি অন্তরের বাধা বলতে হয়তো এটাই বুঝিয়েছেন, রবীন্দ্রনাথকে আমরা যথেষ্ট পরিমাণে ভালোবাসিনি, বা ভালোবাসিনি বলতে এই কথাটাই বলছি যে রবীন্দ্রনাথের দর্শনটাকে, রবীন্দ্রনাথ কি বলতে চাচ্ছেন, রবীন্দ্রনাথ নাটকের মধ্যে যে কি ইঙ্গিত দিচ্ছেন সেটাকে বুঝতে না পারা বা বুঝতে অক্ষমতাকে হয়তো অন্তরের বাধা বলছে। আবার বাইরের বাধা হয়তো কুমার রায় এটাই বলতে চেয়েছেন যে লেবেদেব থেকে আমরা যে মঞ্চ নাটকের যে সূত্রপাত, সে মঞ্চ ধারাবাহিক সূত্রপাত বা প্রধান যে প্রথা, একটা ধারাবাহিক নাট্য মঞ্চ, বাংলা নাট্য মঞ্চ এতদিন চলে এসছে, তার থেকে হয়তো আমরা বের হতে পারিনি বলে এটা বাইরের বাধা, অন্তরের বাধা, বাইরের বাধা। আর ভালোবাসতে না পারা যে বাধাটার কথা তিনি হয়তো বলেছেন, রবীন্দ্রনাথকে যথেষ্ট পরিমাণে আমরা বুঝতে অক্ষম বলে রবীন্দ্রনাথ ভালোবাসতে পারি। এই যে রবীন্দ্রনাথ তিনটি বাধার কথা কুমার রায় স্যার বলেছেন, এই তিনটি বাধাই হয়তো রবীন্দ্রনাথকে বারবার আমরা রবীন্দ্রনাথকে ফিরিয়ে দিচ্ছি। শুধু রবীন্দ্র নাটক বলে কথা নয়, রবীন্দ্রনাথকে আমরা কখনো কখনো নিজেরাই সংশোধনা করে রবীন্দ্রনাথকে ছোট করে নিয়েছি। আমি যদি নাটকের প্রসঙ্গে আসি, পাশাপাশি গানের প্রসঙ্গে আসি, রবীন্দ্রনাথ তো প্রায় 2000-এরও অধিক গান রচনা করেছেন, কিন্তু আমরা কটা গান শুনতে পাই? বড় জোর 150 থেকে 200টা গান। এর মধ্যে রবীন্দ্রনাথকে আমরা বারে বারে গীতিকার রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, সুরকার রবীন্দ্রনাথকে আমরা আমাদের খুঁজে নিতে হয়। আমরা আমাদের মতো করে রবীন্দ্রনাথকে কাটচাট করেছি, তবে রবীন্দ্রনাথকে সম্বোধনা করে আমরা ছোট করে দিয়েছি। রবীন্দ্রনাথের সব শিল্পকর্মের বেলায় এই কথাটুকু বারে বারে আমাদের মনে রাখা দরকার যে রবীন্দ্র নাটকের ক্ষেত্রে আমাদের আরো বেশি সতর্ক। কারণ রবীন্দ্রনাথ যত বারবার আমরা মঞ্চে ফিরে আনবো, রবীন্দ্রনাথকে বারবার যতবার আমরা মঞ্চে নিয়ে আসতে পারবো, ততবার আমরা বাংলা নাটকের উদ্বোধক মহোদয় একটা অসাধারণ যে এই কথাটা খুবই প্রযোজ্য এই মুহূর্তে, যে রবীন্দ্র নাটকের সাহিত্য মূল্য আছে। সব উচ্চমার্গ নাটকেও একটা সাহিত্য। রবীন্দ্রনাথের যে সাহিত্যের মূল্যের কথা আমরা বলছি, সেই সাহিত্য মূল্য আমাদের মঞ্চে যদি বুঝে আমরা করতে না পারি, রবীন্দ্র নাটক আমাদের মঞ্চে পুনরায় পুনরাবিষ্কার। কারণ রবীন্দ্রনাথের নাটক মধ্যে নিহিত আছে বাংলা নাটকের সূত্র। হয়তো একদিন আমরা আরো অপেক্ষা করতে হবে, এই রবীন্দ্র নাটককে ঘিরেই হয়তো, এই রবীন্দ্র নাটকের মধ্যে হয়তো আমরা আমাদের আদি বাংলা নাটকের একটা পথ আমরা পাবো। রবীন্দ্র নাটক নিয়ে যে সংস্কার বা বাধার কথা উল্লেখ করেছে, সেই সংস্কার থেকে বেরিয়ে আসতে না পারলে, যতদিন আমরা বেরিয়ে আসতে পারবো না, ততদিন রবীন্দ্রনাথের নাটক নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো। রবীন্দ্রনাথ যে সমকালে, চিরকালে মানুষের শুভ উদ্বোধন, শুভ সূচনা, মুক্তির উদারতার কথা বলেছেন, তার দিকে হাত বাড়ানোর সময় এসেছে। কারণ তিনিই তো শিখিয়েছেন বিশ্বের সকল মানুষকে নিজের বলে ভাবতে। সে রবীন্দ্রনাথকে উপেক্ষিত রেখে আমরা কোনোদিন বাংলা নাটকের ঐতিহ্য বা শিকড়ের সন্ধান পাব। রবীন্দ্রনাথের নাটকের মধ্যে আমরা পেতে পারি ভাবিকালের বাংলা নাটকের ঐতিহ্য,
রবীন্দ্র নাট্য চর্চার মধ্যে পেতে পারি আমাদের বিচিত্রমুখী নাট্যধারা, যে নাট্যধারা বাংলা নাটককে শুধু সমৃদ্ধি করবে না, পথে ইশারা বা দিক নির্দেশনা দেবে। সে নির্দেশনা বাংলা নাটকের প্রতানুগত্য প্রথা ভেঙে মুক্তি দেবে আরেকটি নয়া নাট্যধারা। সে নাট্যধারা প্রবর্তনের জন্য হয়তো কোনো মেধাবী নির্দেশনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছু। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে সকলের মঙ্গল।